১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লব একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান যা শুধু ইরান নয়, বদলে দিয়েছে গোটা মুসলিম বিশ্বের ইতিহাস। কিন্তু এই বিপ্লব কি তার কাঙ্ক্ষিত পথে হেঁটেছিল, নাকি মুক্তির স্বপ্ন পরিণত হয়েছিল নতুন এক নিপীড়নের জাঁতাকলে? আজ আমরা ফিরে দেখব আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জীবন, তার উত্থান এবং যে বিপ্লবের তিনি ছিলেন প্রতীক, তার জটিল পরিণতি। ১৯০২ সালে খোমেন শহরে জন্ম নেয়া রুহুল্লাহ মুসাভি খোমেনি একজন সাধারণ ধর্মপরায়ণ শিয়া আলেম। কিন্তু তার চিন্তাধারা ছিল অসাধারণ। ৬০-এর দশকে তিনি সরব হন ইরানের স্বৈরাচারী শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে। শাহের পশ্চিম ঘেঁষা নীতি আর জনবিরোধী শাসন সাধারণ মানুষকে ঠেলে দিয়েছিল চরম দারিদ্র্যে। ক্ষোভের আগুন দানা বাঁধছিল। খোমেনি বুঝতে পেরেছিলেন নিছক রাজনৈতিক আন্দোলন নয়, প্রয়োজন এক আত্মিক জাগরণ। ১৯৬৩ সালের ১৫ খারদাদ বিদ্রোহে তার গ্রেপ্তার ও নির্বাসন তাকে আরও জনপ্রিয় করে তোলে। তুরস্ক, ইরাক হয়ে ফ্রান্সে নির্বাসিত এই ধর্মগুরু প্রচার করতে শুরু করেন তার বিলায়াতে ফকিহ বা ধার্মিক শাসকের অভিভাবকত্ব মতবাদ। এ যেন ছিল এক নতুন পথের ইশারা। ১৯৭০-এর দশকের ইরান, শাহের সাদা বিপ্লব কৃষকদের আরও নিঃস্ব করে তুলেছিল। শহরে শ্রমিকরা বঞ্চনার শিকার। কিন্তু এই বঞ্চিত মানুষেরা ঐক্যবদ্ধ হতে পারছিল না। এই শূন্যতাতেই আবির্ভূত হলেন খোমেনি। তিনি তার বিপ্লবী বার্তা ছড়িয়ে দিলেন ক্যাসেট টেপ আর লিফলেটের মাধ্যমে। মসজিদের পর মসজিদ, গ্রাম থেকে গ্রাম, সবখানে পৌঁছে গেল তার কণ্ঠস্বর। অবাক করা বিষয়, এই বিপ্লবে শুধু ইসলামপন্থীরাই ছিল না। বামপন্থী তুদেহ পার্টি, নারীবাদীরা, ছাত্র, শ্রমিক, কৃষক সবাই মিলেছিল শাহের বিরুদ্ধে। দেশের তেলক্ষেত্রগুলো বন্ধ হয়ে যায়, শ্রমিক ধর্মঘটে। কারখানাগুলোতে গড়ে ওঠে শোরা বা শ্রমিক পরিষদ, যেন এক নতুন ধরনের আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন। ফরাসি দার্শনিক মিশেল ফুকো এই সময় ইরানে এসে এই আন্দোলনকে আত্মিক রাজনৈতিক জাগরণ বলে আখ্যা দেন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি প্যারিস থেকে তেহরানে ফিরলেন খোমেনি। বিমানবন্দর থেকে সরাসরি বিপ্লবের নেতৃত্ব দিলেন তিনি। শাহ পালিয়েছেন। গণভোটের মাধ্যমে ইরানকে ঘোষণা করা হলো ইসলামিক প্রজাতন্ত্র। খোমেনি হলেন সর্বোচ্চ নেতা। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু এই স্বাধীনতার অর্থ কি সবার জন্য এক ছিল? বিপ্লবের পরপরই স্বপ্নভঙ্গের সুর বাজতে শুরু করে। শ্রমিকদের স্বশাসিত শোরাগুলো ভেঙে ফেলা হয়। বামপন্থীদের অবস্থা ছিল আরও ভয়াবহ। তুদেহ পার্টির মতো সংগঠন যারা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের নিষিদ্ধ করা হয়। হাজার হাজার বামপন্থী নেতাকর্মীকে গ্রেপ্তার, এমনকি প্রকাশ্যে হত্যাও করা হয়। ১৯৮৮ সালের এক রাতের অন্ধকারে ৪ থেকে ৫ হাজার রাজনৈতিক বন্দীকে একসঙ্গে ফাঁসি দেয়া হয়। যে ইনসাফ বা ন্যায় বিচারের স্বপ্ন দেখানো হয়েছিল, তা পরিণত হল ভিন্ন মত দমনের এক নির্মম ইতিহাসে। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যু হয়। প্রায় ১ কোটি মানুষের অংশগ্রহণে তার জানাজা ছিল ইতিহাসের বৃহত্তম। তিনি একদিকে হয়ে রইলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, অন্যদিকে তার ভিলায়েতে ফকিহ তত্ত্বের মাধ্যমে একদলীয় ইসলামী শাসনের কাঠামো তৈরি করে গেলেন। এই কাঠামো আজও ইরানের রাজনীতির নিয়ন্ত্রণ করে। খোমেনির উত্তরাধিকার আজ এক মিশ্র অনুভূতির জন্ম দেয়। তিনি ধর্মকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি বানিয়েছিলেন, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী দেয়াল তুলেছিলেন। ইরান বিপ্লব কি পথ হারিয়েছিল? যে জনগণ এক নতুন গণতান্ত্রিক ও মানবিক ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি আজও জীবিত? খোমেনির মৃত্যুদিনে এই প্রশ্নগুলোই যেন বারবার ফিরে আসে।